নারায়ে তাকবীরে আল্লাহু আকবার স্লোগান হবে। কলকাতাতে ইনকিলাব জিন্দাবাদ করে পতাকা উঠবে এবং বাংলাদেশ বলে একটা রাষ্ট্র হবে। বেশি দিন দূরে নয়। মোদি যেভাবে রাষ্ট্রকে নিয়ে গেছে এবং রাশিয়ার সাথে যেই সামরিক চুক্তি করছে অত্যন্ত গর্হিত কাজ, ন্যাক্কারজনক কাজ করছে। আরেকটি ভারত এই উপমহাদেশে আরেকটা ইসরায়েল হইতে চায়। তো আমি দেখলাম আপনার এখানে কমেন্ট সেকশনে যে ভাষায় কথা বলে, তো এই সাইবার ইউনিট গঠন না করে উপায় আছে নাকি? মা বোন বসবাস করতে পারি না, ছেলে মেয়ের সামনে মুখ দেখাতে পারি না। এরা যে ভাষায় কথাবার্তা বলতেছে আর স্বাধীনতার নামে আপনারা যেভাবে হরিলুট করছেন এ বট বাহিনী, আর আপনারা মিলিয়া রাষ্ট্রটাকে শেষ করে দিচ্ছেন। বউ পোলাপানের কাছে আমরা মুখ দেখাইতে পারি না। কে কোথায় কি করছে না করছে, কত প্রাইভেসি আছে একটা মানুষের লাইফে, সেই সমস্ত জিনিস আপনারাই না। এই বট বাহিনী মানুষকে হেস্তনস্ত করে দিতেছে, উলঙ্গ করে দিতেছে। বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান নিজে বলছে, সে এই যে এই সংসদে দাঁড়ায়, যে আমারও ভয় হয় কোন সময় আমার কাপড় চোপড় খুলে ফেলে, সরাসরি বলছে। তারপরে কি আপনারা থামতেছেন না? তো সাইবার ইউনিট তো করা দরকার, না করলে তো আমাদের বউ বেটি বাল বাচ্চা নিয়ে আমরা বসবাস করতে পারবো না, আমার ছেলে মেয়েদের বিয়ে দিতে পারবো না, বিয়ে করাইতে পারবো না আপনাদের কার্যকলাপে। ধন্যবাদ। শোনেন, আমি দলটা কেন করি জানেন? বিএনপির একমাত্র দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভারতের বিরুদ্ধে অগ্রাসন কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করে একটা দল তৈরি করছিলেন। সেখানে রাজাকার ছিল, আলবদর ছিল, আলসাম ছিল, মুক্তিযোদ্ধা ছিল। বাংলাদেশের উনি প্রথম ভাষণটা দিয়েছিলেন যখন দলটা গঠন করে, উনি যখন নাকি রাষ্ট্রপতি হয়েছিলেন তখন যে প্রথম স্পিচটা দিয়েছিলেন, তিনি বলছেন বিভাজনের রাজনীতি করা যাবে না। তখন ৭.৫ কোটি মানুষ ছিল। উনি বলছেন যে ৭.৫ কোটি মানুষের ১৫ কোটি হাত উন্নয়নের জন্য কাজ করতে হবে। তার অর্থ কি? তাহলে বিভাজন নাই, এখানে রাজাকার নাই, আলসাম নাই, আলবদর নাই, মুক্তিযোদ্ধা নেই। ৭.৫ কোটি হলে তো ১৫ কোটি হাত হইলে ৭.৫ কোটি মানুষ, তো উনি সবাইকে নিয়ে নিয়েছিল। শুনেন, ভারত বিদ্বেষের কারণেই আমরা এই দলটা করি। মেজর জলিল সাহেবের মতো লোক প্রথম বাঙালি যিনি নাকি ভারতের বিরোধিতা করেছিলেন। জানেন, উনি সেক্টর কমান্ডার ছিল, সব সেক্টর কমান্ডার উপ সেক্টর কমান্ডারও বীরুত্তম পাইছে। দুর্ভাগ্য মেজর জলিল সাহেব বীরুত্তম খেতাব পান, তাকে দেওয়া হয়নি, বঞ্চিত করা হয়েছে। সেই সমস্ত ইতিহাস স্মরণ করেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের এই দলটা তৈরি করছে। কোন বুদ্ধিজীবী কি কইল, কার কোন কি জ্ঞান আছে, সেগুলি আমার দেখার বিষয় না। আমরা যখন নাকি রাস্তায় হাঁটি, দেখবেন ইমরান ভাই সোজা করে হাঁটি, তাই না? দেখেন তো তারেক রহমান সাহেব যে হাঁটে, দেখেন হাটের মুখে ঝুলে, কারণ মাজাটা ভেঙে গেছিল। মাজাটা কে ভাঙছিল সে জানে না? কি বলে ইমরান সাহেব? সে জানে না তার মাজা কে ভাঙছে? জানে তো? অবশ্যই জানে, ভালো করে জানে। তাইলে আপনারাই নেই বিনয়া ভারতের অমুক হয়েছে তমুক হয়েছে এই সমস্ত কইয়া বিভাজন তৈরি করে টিআরপি বাড়ানোর জন্য, কেউ কোন দলের আনুকূল্য পাওয়ার জন্য এই সমস্ত কথাবার্তা আপনার টেলিভিশনে বলেন। আপনাদের লজ্জা হওয়া উচিত, এই সমস্ত বুদ্ধিজীবীদের লজ্জা হওয়া উচিত। জ্ঞান বুদ্ধি দিয়ে আপনাদেরকে আল্লাহ তৈরি করছে এবং সবল আমরা যত নাগরিক সবার চেয়ে আপনাদেরকে ভালো নাগরিক হিসেবে আল্লাহ তৈরি করছে। আর আপনারা বসে বসে এই সমস্ত জ্ঞান দেন আর মানুষের ভুল পথে পরিচালিত করেন। যেই সংসদে বসে আমরা এখন বিল পাস করছি, আমাদের রাষ্ট্র পরিচালনা করছি, সংসদ কে বানাইছে? আইয়ুব খান বানাইছে। আইয়ুব খান আমরা কি বলি? স্বৈরাচার বলি। আইয়ুব খান যেন এই যে এত বড় একটা স্থাপনা তৈরি করছে, এই গুণগান কি আমরা কোনোদিন গাই না তো? কি কারণে? তিনি আমাদের জনগণের উপরে কুশাসন চালিয়েছিল, আমাদের শত শত লোকজনকে হত্যা করেছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল, যার কারণে আইয়ুব খানকে আমরা স্বৈরাচার। তার কাউন্টার পার্ট আপনারা যারা এখন ডিবেট করেন, অনেক ওই দর্শকরা আছে কথা বলে, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, শুনেন। পদ্মা সেতু বলেন, টানেল বলেন, ওভারপাস, তারপরে এই ফ্লাইওভার, মেট্রো রেল, সবকিছু হাসিনা বানাইছে।
তারপরও হাসিনার নাম স্বৈরাচার হাসিনা। ওই যে আইয়ুব খান যেরকম সংসদ ভবন বানাইয়া স্বৈরাচার হয়েছে, হাসিনাই গুলি বানাইয়া স্বৈরাচারী থাকবে। কারণ হাসিনা এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, এদেশের মানুষের বাক স্বাধীনতাকে হত্যা করেছিল, এদেশের হাজার হাজার মানুষকে গুম করেছিল, নির্যাতন করেছিল, আয়নাঘর বানিয়েছিল। আমাদের 24-এ আমাদের মতান্তর থাকতে পারে, 1300 হোক, 1400 হোক, 800 হোক, আমাদের ছাত্র এবং জনতা সেদিন রক্ত দিয়েছিল। আমাদের 30 থেকে 35,000 ছাত্র জনতা এখন অন্ধ হয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে। এগুলি কে করেছে? সরাসরি হাসিনা। তার ভাতিজা তাপসের সাথে যখন কনভারসেশন করতেছিল টেলিফোনে, সে বলতেছিল যে লেথার গান ইউজ করার জন্য আমি অলরেডি বলে দিচ্ছি। সে নির্দেশে সে বলে দিছে যে আমি গুলি কর, যেখানে দেখবি এনে সাইলেন্স। এই টেলিফোন ইয়েতেই তো আমরা দেখতে পাচ্ছি, ভিডিওতে আমরা অনেক জায়গায় এগুলি শুনতে পাচ্ছি। তাহলে কি হলো? শত কিছু বানানোর পরও ওর নামের সাথে স্বৈরাচার লেখা থাকে। ইতিহাসের পাতায় সবার নাম স্বর্ণাক করে লেখা থাকলো, হাসিনা আর হাসিনার বাপ শেখ মুজিবের নাম আলকাতরা দিয়ে লেখা হলো। আলকাতরা দিয়ে কেন লিখবো জানেন ইমরান ভাই? আলকাতরা দিয়ে লিখবো যে ওরা গণতন্ত্রকে হত্যা করছে, মানুষের বাক স্বাধীনতাকে হত্যা করছে। শেখ মুজিব 24 বছর আমরা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছি। শেখ মুজিবের একটাই কথা ছিল, মানুষের আমাদের গণতন্ত্র ফিরিয়ে দিবে, আমাদের যে বৈষম্য দূর করে দিবে, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের বৈষম্য দূর করে দিবে। এই কথা বলেই তো আমাদেরকে ছাত্র জনতাকে ছেড়ে নামাইছিল। 7 মার্চে ভাষণ দিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি লোক আমরা রেসকোর্স ময়দানে গেছি। সেই লোক এসে কি করলো? 75 সালে 1 মিনিটের মধ্যে গণতন্ত্রকে নস্যাৎ করে দিল। তার নাম কি ইতিহাসে স্বর্ণাক করে লেখা থাকবে? মিয়া আলকাতরা দিয়ে লেখা থাকবে। হাসিনাও তাই, ওর নামও এই ইতিহাস তো আর ধুয়ে মুছতে হবে না, ইতিহাস তো লিখতে হবে। ইতিহাস লিখলে ইতিহাসবিদদের কাছে আমাদের অনুরোধ থাকবে, ওর নাম আলকাতরা দিয়ে লিখবেন, আনাইলে চোখের কাজল দিয়ে লিখবেন। প্রশ্ন করেন, রাষ্ট্রটা এত ছোট না। আজকে একটা কথা শুনেন, যে ফিল্ড মার্শাল অসীম মনির আজকে একটা কথা বলছে। আমরা তো এগুলো টপিক্স আনি না, এগুলি নিয়ে আমরা কথা বলি না, ফালতু টপিক্স আমরা কথা বলি। কি বলছে পাকিস্তানের জেনারেল মুনির? ভারত এই উপমহাদেশে আরেকটা ইসরায়েল হইতে চায়। দেখেন আজকে তার নিউজ হেডিং, সারা ওয়ার্ল্ডের সমস্ত ইয়ের মধ্যে টিভি চ্যানেলে যায় দেখেন আসিফ মুনিরের এই বক্তব্য হাইলাইট করছে সমস্ত পত্রিকায়। আমরা এটা নিয়ে আলোচনাই করিনি। আজকে আপনাদেরকে আরেকটা কথা বলে দেয়, ইরানে যে যুদ্ধ চলছে আমেরিকার সাথে, অচিরেই এটা সমাপ্ত হবে, এই যুদ্ধ আর চলবে না। ট্রাম্পের এখন আরেকটা টার্গেট আছে। সে চেষ্টা করছিল ভেনেজুয়েলার লোকে কইরা ইউরেনিয়াম চুরি করে নিয়ে গেছে, ইরানের সাথেও চেষ্টা করছিল ইউরেনিয়াম চুরি করে নিবে, পারে নাই, ব্যর্থ হয়ে গেছে। এখন তার নেক্সট টার্গেট হলো ভারত। বলে গেলাম, লিখে রাখেন, ট্রাম্প কোন দেশে যদি আবার আগ্রাসন চালায়, হামলা চালায়, সে তার নাম হলো ভারত, এবং ভারতে সে আক্রমণ করবেই করবে। যার কারণে সে এখন নতুন একটা ডাইমেনশনে আইছে, পাকিস্তান চীন। আগে ভারত চীন ছিল সে, এখন সে পাকিস্তান চীন হইছে। তার মানে কি? সে ভারতকে হিট করবেই করবে। দিয়া গার্সিয়া এবং ভারত মহাসাগরে যত তার স্থাপনা আছে সেগুলি এখন অত্যন্ত আপনার ঝুঁকিপূর্ণ আছে। কেন ঝুঁকিপূর্ণ আছে? কেন ভারতকে হিট করবে সে? রাশিয়ার সাথে সে, রাশিয়াকে তাকে স্পেস দিছে, এবং রাশিয়ার সৈন্য ভারতে থাকবে, রাশিয়ার এয়ারফিল্ড ব্যবহার করবে, তাদের বিমান থাকবে। অতএব এখন ট্রাম্প ইরান নিয়ে চিন্তা নেই, এখন ট্রাম্প চিন্তায় আসলো এই ভারত মহাসাগর নিয়ে। এই ভারত মহাসাগর যদি সে রক্ষা করতে না পারে, তাহলে আমেরিকার যে সাম্রাজ্যবাদী চরিত্র এবং তারা যে পৃথিবীর 1 নম্বর দেশ, সেটা থেকে নামের তালিকা থেকে তার দুঃসাত হয়ে যাবে। অতএব ট্রাম্প ভারতকে ছাড়বে না। যার কারণে আসিফ মুনির বলছে যে ভারত এই উপমহাদেশে আরেকটা ইসরায়েল হতে চায়। সে কথাটা স্মরণ করেন, তার সাথে সুর মিলে আমরা সবাই বলি, ভারতকে আর ইসরায়েল হওয়ার সুযোগ দেওয়া যাবে না। শত শত ফিলিস্তিনি, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করে যারা মুসলমানদেরকে
মুসলমান দিক থেকে নষ্ট করে দিতে চায়, ধুলাই মিশিয়ে দিতে চায়। সে ইসরায়েলের আপন বন্ধু হলো মোদি, আর মোদির বন্ধু হলো রাশিয়া। রাশিয়ার বিমান ভারতে থাকবে, রাশিয়ার সৈন্য ভারতে থাকবে। ইসরায়েলের বন্ধু না, মোদি সরাসরি স্বীকার করেছেন যে Fatherland. ইসরায়েল তাদের ফাদারল্যান্ড। মাদারল্যান্ড। এগুলো কথার কথা। ওই যে একজন দর্শক এক হইলো না, যে আগে তো হাসিনা আর হলো কি যে ওই যে কি জানি এগুলো স্বামী স্ত্রী, এখন তো পুরুষ দূরের কি এখন পুরুষ হিজড়া হইব। হিজড়া বুঝেন? যে বেটা প্রশ্ন করছেন ওরা কইতেছি আমি, হিজড়া বুঝেন? তৃতীয় লিঙ্গ এখন তৃতীয় লিঙ্গ হইব। ইসলামের জায়গা মুসলমান। এখন শুনেন, বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতি অত্যন্ত কঠিন অবস্থায় চলে যাচ্ছে, চ্যালেঞ্জিং এ চলে যাচ্ছে। বাংলাদেশকে নিয়ে চিন্তা করার দরকার নেই। বাংলাদেশই একদিন ওই যে আমি যে কথা বলছি সুবন্ধুরা কোচিনের কথা একটু আগে, ওই যে ভাই বললো যে সাতক্ষীরা ওর বাপের বাড়ি, বরিশাল ওর নানার বাড়ি, সেটা ধরেই তো আমি বলছি। আপনাদেরকে আমি বলে গেলাম আগামী 20 বছরের মধ্যে দেখবেন কলকাতাতে ইনকেলাব জিন্দাবাদ করে পতাকা উঠবে, নারায়ে তাকবীর আল্লাহ আকবার স্লোগান হবে, এবং বাংলাদেশ বলে একটা রাষ্ট্র হবে। বেশি দিন দূরে নয়। মোদি যেভাবে রাষ্ট্রকে নিয়ে গেছে এবং রাশিয়ার সাথে যেই সামরিক চুক্তি করছে, অত্যন্ত গর্হিত কাজ, ন্যাক্কারজনক কাজ করছে। আরেকটি রাষ্ট্র সেনাবাহিনী তার রাষ্ট্রে থাকবে, তার বিমান বাহিনী থাকবে, নৌবাহিনী থাকবে, তাকে জায়গা দিয়ে দিচ্ছে, স্পেস দিচ্ছে। যে বেমানিটা করেছে আবুধাবি,